স্ত্রীর পরকীয়ার জেরেই খুন হন কুমিল্লার লালমাই এলাকার দুলাল হোসেন। এই ঘটনায় কুমিল্লায় 7 জন গ্রেপ্তার করেছে র্যাব 11। গত 10 সেপ্টেম্বর কুমিল্লার লালমাই রেল লাইন এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। সেই অজ্ঞাত লাশ বা ক্রুলেস যে কেসটি ছিল সেই কেসের সমাধান হয়েছে। এটার বিস্তারিত আজকে আমরা জানবো শ্রমিক বাগচি ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি ভাইয়া। ধন্যবাদ আপু, একই সাথে স্বাগতম নতুন সময়ের দর্শক এবং পাঠকদের। দর্শক, আপুর কাছ থেকে শুনছিলেন যে গত 10 সেপ্টেম্বর তারিখে কুমিল্লা লালমাইয়ের রেল লাইনের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তীতে কিন্তু এলাকাবাসী যখন খবর দেওয়ার পরে রেলওয়ে পুলিশ এসে সেই লাশটাকে নিয়ে যায় কুমিল্লা মেডিকেল কলেজ, এবং সেখানে মর্গে কিন্তু তার পোস্টমর্টেম করা হয় এবং একই সাথে লাশটাকে শনাক্ত করা যায় যে এই ব্যক্তিটি কে বা কে মারা গিয়েছে, কিভাবে কি হয়েছে। তো এখানে যে মামলাটি হয় সেই মামলার তদন্ত করতে গিয়ে কিন্তু আস্তে আস্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে, এবং র্যাব 11 তারা কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ চমৎকার একটা ইনভেস্টিগেশন করেছে, এবং তার গতকালকেই তারা কাওরান বাজারে তাদের মিডিয়া সেন্টারে তার একটা ব্রিফিং দিল। আমরা সেখান থেকেই যে তথ্যগুলো পাই সেগুলোই আজকে দর্শক আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। তো র্যাব 11 এর যে লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন, তার বরাতেই আমরা জানতে পারি কুমিল্লা লালমাই অঞ্চলে যে মারা গিয়েছে যে ব্যক্তিটি, তার নাম ছিল দুলাল, এবং এই ঘটনায় তার সাবেক স্ত্রী বলবো আমরা, কেননা কিছুদিন মোটামুটি 3 মাস আগে তাদের দুইজনের বিবাহ বিচ্ছেদ হয়। তো এই যে দুলাল এবং সিনথিয়া, এই দুইজনকে নিয়েই মূলত ঘটনার শুরুটা। দুলাল এবং সিনথিয়ার বিয়ে হয় গত 6 মাস আগে। তো 6 মাস আগে বিয়ে হওয়ার পরে তারা আসলে এই নিমসার বাজারে একটা বাসায় ভাড়া থাকতেন। এই তাদের বিয়ের এই সময়ের মধ্যেই, বিয়ের মোটামুটি 2 মাসের মধ্যেই এই সিনথিয়া বা ফাতেমা তার আবার ইমোর মাধ্যমে পরিচয় হয় আরেকজন ব্যক্তির সাথে, যিনি আসলে দুবাই প্রবাসী, যার নাম হলো আবুল হাশেম। তো এই পরিচয়ের সূত্র ধরেই তারা আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকেন, এবং একসময় সিনথিয়া এবং এই আবুল হোসেন দুজন একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। তো এই সম্পর্কের জের ধরেই কিন্তু তাদের দুইজনের মধ্যে, এই দুলাল এবং যে ফাতেমা, এই দুইজনের মধ্যে ডিভোর্স হয় গত 3 মাস আগে। এবং ডিভোর্সের পরে সিনথিয়া তার মায়ের কাছে চলে যান, এবং সেখানে তিনি অবস্থান করছিলেন। তো আবুল হাশেম ইতিমধ্যে গত 2 মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরত আসেন, এবং দেশে ফেরত আসার এটা হচ্ছে যে ওই যে সিনথিয়ার যে কথিত প্রেমিকটা যে আছে, ওই প্রেমিক, এখন আমরা তাকে আসলে প্রেমিক বলতে পারছি না, কারণ তারাও আসলে কাগজপত্রে বিয়ে করেছেন। তো সেই হিসেবে আমরা সাবেক স্বামী এবং বর্তমান স্বামী বলতে পারি সিনথিয়া। তো সিনথিয়ার যে বর্তমান স্বামী আবুল হাশেম, তো সে 2 মাস পূর্বে আসলে দুবাই থেকে দেশে ফেরত আসে, এবং ফেরত আসার পরে আমরা বলতে পারি তাৎক্ষণিকভাবেই মাত্র 2 দিনের মাথায় তারা তাদের বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন করে। কিন্তু এখানে এই বিয়ে হওয়ার পরে তার যে সাবেক স্বামী অর্থাৎ দুলাল, তার সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এই অবস্থায় তো আসলে যে যার মতো থাকবে, এটাই আসলে স্বাভাবিক বা এটাই নিয়ম। কিন্তু এই দুলাল সেও কিন্তু আসলে এখানে একটা চক্র সে সাজাতে চেষ্টা করে, এবং সে এই বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। আমরা যেটা জানতে পারি সিনথিয়ার বক্তব্যের মাধ্যমে বা এই ফাতেমার কাছ থেকে আমরা যেটা জানতে পারি, যে এই দুলাল এই বিবাহ বিচ্ছেদের পরেও এই বিগত 3-4 মাসে সে বারবার এই ফাতেমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে, এবং একটা অনৈতিক সম্পর্ক সে তৈরি করে এখানে। যেহেতু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তারপরেও সে রাত্রি যাপন করতে এই সিনথিয়া বা ফাতেমাকে বাধ্য করে। তো এটা নিয়ে ফাতেমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে থাকে, এবং যখন সে প্রথম দিকে এই ব্যাপারটা সে কিন্তু সবার কাছ থেকে গোপনে রাখছিল। তো এরপরে যখন এরকম উত্তর বাড়তে থাকে, এই সমস্যাটা যখন বাড়তে থাকে, দুলাল বারবার তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে, তখন সে বাধ্য হয়ে তার বর্তমান স্বামী আবুল হাশেমকে এই ব্যাপারে জানায়। তো আবুল হাশেম এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারেনি স্বাভাবিকতই। কিন্তু এখানে যে আমরা যে ঘটনাটা দেখতে পাই, যে একটা বেআইনি ঘটনাকে দূর করতে তারাও কিন্তু একটা আইন নিজের হাতেই তুলে নিয়েছে। একটাকে ঢাকতে গিয়ে আরো বড় রকমের একটা ঝামেলা তৈরি হয়, আরো বড় রকমের ঝামেলাটা তৈরি হয়, এবং এভাবেই ঘটনাটা সূত্রপাত হয়। তো এখানে যে ঘটনাটা হয়, যে এই আবুল হাশেম সে তার বন্ধুদের সাহায্যে, 2 জন বন্ধু এবং একই সাথে এই সিনথিয়ার যে সৎ বাবা এবং তার মা
মরিয়ম এবং সৎ বাবা যে ফারুক, এরা দুইজন। এবং একই সাথে এখানে একটা মজার ব্যাপার, এই যে ফারুক যে সিনথিয়ার সৎ বাবা, সে কিন্তু আবার দুলালেরও বাবা। এখানে খুব মজার একটা ব্যাপার এটা, যে মানে তাদের মধ্যে কিন্তু একটা পারিবারিক আগে থেকে একটা পারিবারিক সম্পর্ক ছিল। আচ্ছা। তো এই ব্যাপারটা মনে হয় যে আসলে আরো বেশি তদন্তের দাবিদার। এবং র্যাবের যে পরিচালক, তার সাথে কথা বলেও আমরা এটুকু বুঝতে পেরেছি যে তারা আসলে এর মধ্যে আরো রহস্য আছে বলেই মনে করছেন, এবং সেটা হয়তো পরবর্তীতে আরো অনুসন্ধানের কারণে বের হয়ে আসবে। তো যে ব্যাপারটা বলছিলাম আর কি, তো এই সিনথিয়া সহ আরো 6 জন, মোট 7 জন, এবং যার মধ্যে হলো তার যে বর্তমান স্বামী আবুল হাশেম এবং আবুল হাশেমের 2 জন বন্ধু, তারা হলো মফিজুল ইসলাম এবং তাজুল ইসলাম। এই টোটাল 7 জন মিলে এই পরিকল্পনাটা করে যে কিভাবে এই দুলালকে শায়েস্তা করা যায়। তো ঘটনার দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর এই দুলালকে এই বাসায় ডাকা হয়, সিনথিয়া বা ফাতেমা এই দুলালকে বাসায় ডাকে, এবং তারা আগেই পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটা সাজিয়ে রাখে যে জুসের সাথে তাকে হলো 4টা ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়, এবং তাকে এই ঘুমের ওষুধের মাধ্যমে অচেতন করা হয়। তো এই অচেতন করার পরে এই যে আবুল হাশেম এবং তার বন্ধু মফিজুল এবং তাজুল, এরা মিলে তাকে প্রথমে কিছু আঘাত করে শরীরে, যে আঘাতের চিহ্নগুলো পোস্টমর্টেম রিপোর্টে আমরা দেখতে পেয়েছি বা সেই শরীরে ছিল সে সময়, আপনারা জানেন সবাই। তো এরা মিলে তারপরে করে তাকে হত্যা করে। এরপরে একটা মাইক্রোবাস, নোয়া মডেলের একটা মাইক্রোবাসে করে, যে গাড়ির চালক ছিল রুবেল নামে একজন ব্যক্তি, তাকেও কিন্তু র্যাব আটক করেছে, গ্রেপ্তার করেছে। তো এই 7 জন মিলে এরপরে রুবেলকে নিয়ে তারা এই রেল লাইনের দিকে যায় গাড়িতে করে, এবং সেখানে তারা ঘটনাটা এভাবে সাজাতে চেয়েছিল, যেটা মনে হয় আর কি, যে রেল লাইনে কাটা পড়ে একটা মানুষ গিয়েছে, এরকম ভাবেই তারা জিনিসটাকে আর কি, রেল লাইন যাওয়া মানে ট্রেন যাওয়ার সময় কোনোভাবে বাড়ি লেগে পড়ে গিয়েছে, এরকম কিছু এরকম ভাবেই তারা সাজাতে চেয়েছিল। কিন্তু যাই হোক, যেমনটা হয় আর কি, যে আসলে সত্য কখনো চাপা থাকে না। তো সেই হিসেবেই কিন্তু এলাকাবাসীর চোখে এই পড়ে, এবং তারপরে পুলিশের কাছে তারা জানায়, এবং সেখান থেকে আস্তে আস্তে এই ঘটনাটা পুরো বের হয়ে আসে। তো আমরা যেটা দেখি আসলে, যে এই একটা অন্যায়কে ঢাকতে গিয়ে তারা আর একটা অন্যায় করে কিন্তু এই ঘটনাটা ঘটাচ্ছিলেন। তো একটা অন্যায় ঢাকতে গিয়ে আসলে একসাথে এতগুলি মানুষের মানে লাইফ শেষ হয়ে গেল বলতে পারি আমরা। মানে যে মারা গেল সে তো গেল, এবং যারা জীবিত আছে, যারা এই কাজটি ঘটালো, তাদেরও কিন্তু জীবন একেবারে শেষ। অবশ্যই, কেননা আসলে দেশে তো আইন শৃঙ্খলা আছে, তো সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। তো সেটাই আরো একবার প্রমাণ হয়ে গেল, এবং মানে আমরা যে কেউই আসলে আইনের ঊর্ধ্বে না, এবং সত্য কখনো চাপা থাকে না, সেটা আমরা আরো একবার বুঝতে পারি এই ঘটনাটা থেকে আসলে। জি, ধন্যবাদ শৌমিক বাগচি ভাইয়া। ধন্যবাদ দর্শক। আসলে আমরা এই ঘটনা থেকে যতটুকু জানতে পারলাম যে একটা অন্যায় ঢাকতে গিয়ে আরেকটা বড় ধরনের অন্যায় হয়ে গেছে, যেখানে একজন মানুষের প্রাণ হারানোর সাথে সাথে আরো 7 জন ব্যক্তির জীবন কিন্তু মোটামুটি ভাবে শেষ, এবং তাদের পরিবারও কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনের আশ্রয় নেওয়া বা আইনের সহযোগিতা করা, আইনকে শ্রদ্ধা করা, এবং আইনের প্রতি আমাদের একটা জিনিস দাবিদার থাকবে যে ঘটনাগুলি ঘটে বা যেগুলির প্রমাণ থাকে সেগুলির দ্রুত পরিসরে এগুলির বিচার নিষ্পত্তি করা। কারণ এই যে ঝুলে থাকার একটা ব্যাপার, এতে যেটা হয় যে মানুষের আইনের প্রতি ধৈর্য, এই ভরসাটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এতটুকুই ছিল আজকের পর্বে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।